নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা 10। শুরুতেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলোর দিকে। রেড রোডে প্রতি বছরের মতো এবছরও উদযাপিত হলো সাধারণতন্ত্র দিবস। ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে রেড রোডে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজধানীর কুচকাওয়াজে স্থান পায়নি নেতাজির ট্যাবলো, সেই ট্যাবলোই প্রদর্শিত হলো রেড রোডে। হাত জোড় করে সম্মান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল 10:15 নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে দেখাও হয় তাঁর। এরপরই জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। প্রথা মেনে শুরু হয় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। কোভিড বিধি মাথায় রেখে এবারও অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছিল। দর্শক প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, বিশেষ অতিথির সংখ্যাও ছিল হাতে গোনা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডের মূল অনুষ্ঠানে ছিল নিরাপত্তার ঘেরাটো। নিরাপত্তা জোরদার করতে রেড রোড সংলগ্ন এলাকাকে 11টি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার অফিসাররা। রেড রোডে 6টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল। মোতায়েন ছিল 3টি কুইক রেসপন্স টিম। শহরে ঢোকা বেরোনোর রাস্তায় বিশেষ নাকা চেকিং এর ব্যবস্থা ছিল। রেড রোডের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। দুজনের দেখা হলো, কথা হলো না। রেড রোডের অনুষ্ঠানে এদিন প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন জগদীপ ধনখড়। অনুষ্ঠানে এসেই মুখ্যমন্ত্রীকে নমস্কার জানান রাজ্যপাল, তবে মুখ ঘুরিয়েই রইলেন মমতা। পরে অবশ্য শুকনো নমস্কার বিনিময় হলো। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলতে এগিয়ে এসেছিলেন রাজ্যপাল, তবে বিধিবাম মাস্কের আড়ালে মমতা মুখ খুললেন কিনা বোঝা গেল না। দুজনের মধ্যে রয়ে গেল দূরত্ব। মঙ্গলবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে রাজ্যকে আক্রমণ করেছেন রাজ্যপাল। বলেছেন রাজ্যে গণতন্ত্র নেই। সেই ঘটনার অভিঘাতই এদিন ধরা পড়ল রেড রোডে। আচার মেনে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। তবে মিনিট খানেকের সাক্ষাৎকারেই দূরত্ব ধরা পড়ল শুরু থেকে। রেড রোডে কুচকাওয়াজে হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সামনে এসে স্যালুট জানাচ্ছিল একের পর এক বাহিনী। ছন্দবদ্ধ কুচকাওয়াজে হঠাৎই তাল কাটল কলকাতা মাউন্টেন পুলিশের একটি ঘোড়া রাজ্যপালের সামনেই। গতবার অভিযোগ ছিল রাজ্যপালকে সেন্সর করা হয়েছে। উপস্থিত থাকা সত্ত্বেও টিভির পর্দায় নাকি দেখানোই হয়নি রাজ্যপাল জগদীপ ধনখড়কে। তাহলে কি ফের অপমানিত হলেন রাজ্যপাল? কি এমন করলো মাউন্টেন পুলিশের ঘোড়া? করোনা বিধি মেনে জেলায় জেলায় দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্য জেলাগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মাধ্যমে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে দুর্গাপুর শহরবাসীরা সাক্ষী থাকলো এক বিরল ঘটনার। শহরে উত্তোলন করা হলো বড় পতাকা। পতাকাটি দুর্গাপুর এরিয়ান ক্লাবে উত্তোলন করা হয়। সূত্রের খবর, প্রায় ১১০ ফুট উচ্চতায় ৩০ ফুট বাই ২০ ফুটের জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের দিন ক্লাবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ক্লাব কর্তৃপক্ষ তথা প্রাক্তন ফুটবলার গৌতম সরকার সহ অন্যান্য ক্লাবের সদস্যরা। পতাকাটি উত্তোলন করেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বুধবার পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে প্রবীণ সঙ্গীত শিল্পীর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন গায়ক কবির সুমন। তাদের থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় অনেক উপরে বলে মনে করছেন তিনি। কেন্দ্রীয় সরকার হাসির খোরাক হয়ে উঠেছে বলেও কটাক্ষ করেন তিনি। বাঙালিদের ওপর কেন্দ্রের বিদ্বেষ রয়েছে বলে অভিযোগ করেন সাহিত্যিক আব্দুল বাশার। পদ্মশ্রী সম্মান নিয়ে শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়কে নয়, কেন্দ্র বাংলাকে অপমান করেছে বলে মনে করেন অনন্যা চক্রবর্তী। মঙ্গলবার পদ্মশ্রী প্রাপকদের একটি তালিকা প্রকাশ করে কেন্দ্র। সেই তালিকায় নাম ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এ ব্যাপারে কেন্দ্রের তরফে ফোন এলেও পদ্মশ্রী প্রত্যাখ্যানের কথা শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।
বাংলায় সবকিছু নিয়ে রাজনীতি হয়, পদ্মভূষণ দেওয়া নিয়েও রাজনীতি হচ্ছে। সিপিএম একসময় যা করেছে এখন তৃণমূল তাই করছে। বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ ফিরিয়ে দিয়েছেন, সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বামপন্থীরা চিরদিনই দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে। পশ্চিম মেদিনীপুরের কোতবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানের বিষয়ে এমনই মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। কালকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। একটা মনে হয় পশ্চিমবঙ্গ সবসময় ভারতবর্ষের বাইরে, সিপিএমও তাই করেছে, টিএমসিও তাই করছে। সাধারণ বাঙালি যারা দেশপ্রেমিক তাদেরকে ধীরে ধীরে দেশের সব কিছুর বিরোধিতা করতে শেখানো হচ্ছে, কিন্তু কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা সংস্কৃতিকে অপমান করেছে। কয়লা খনিতে বেআইনিভাবে কয়লা খনন করতে গিয়ে চাপা পড়ে এক পরিবারের 4 জনের মৃত্যু। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার মাধাইপুরের ঘটনা। মাধাইপুরের খোলামুখ কয়লা খনিতে ভোর রাতে কয়েকজন বেআইনিভাবে কয়লা খনন করতে নেমেছিল বলে সূত্রের খবর। এরপরেই কয়লা কাটতে গিয়ে আচমকা খনির নিচে চাপা পড়ে যায় ওই 4 জন ব্যক্তি। খবর জানাজানি হতেই আশেপাশের লোকেরা এসে পুলিশে খবর দেন। লাউদোহা ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ওই 4 জনের দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়। জখম অবস্থায় হাসপাতালে একজন চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে কয়লা উত্তোলনের ঘটনা নতুন নয়। প্রশাসনের উদাসীনতায় কিছু অসাধু ব্যবসায়ী এই কাজ করছে বলে অভিযোগ। প্রশাসনের নজরদারি থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে ইসিএস কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনলাইন শপিং সংস্থার রিফান্ডের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। গত বছর 16 ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সংস্থার ক্যাশিয়ার সুশান্ত অধিকারীকে। কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার বিধাননগর কোর্টে তোলা হলে অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সল্টলেকের এক বাসিন্দা অনলাইনে শপিং সংস্থার মাধ্যমে গিফট বুক করে। গিফটটি আসার পর সেটি পছন্দ না হয় ওই ব্যক্তিকে তা ফিরিয়ে দেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও গিফটের টাকা ফেরত না পাওয়ায় ওই শপিং সংস্থায় অভিযোগ জানান প্রতারিত ব্যক্তি। অভিযোগ পেয়ে সংস্থার সিনিয়র ম্যানেজার তদন্ত করে দেখেন যে তার সংস্থার তরফে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। জানা যায় সংস্থার ক্যাশিয়ার নিজের নামে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এরপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে এই পদ্ধতিতে অভিযুক্ত ব্যক্তি প্রায় 22 লাখ টাকা আত্মসাৎ করেছে। চলতি বছরের শীতের শুরু থেকেই তার সঙ্গী পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত শুরু থেকেই ছিল ব্যাকফুটে। মাঘ মাসেও তাই শীতের দেখা নেই, যদিও আসার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত পড়তে পারে। বুধবার সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল রাজ্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে। কলকাতায় বৃষ্টি না হলেও আকাশ মূলত মেঘলায়। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হবে, কমবে রাতের তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতাতে শীত থাকবে সপ্তাহ শেষে। শনি রবিবার কনকনে ঠান্ডা অনুভব করতে পারবে বঙ্গবাসী। উত্তরবঙ্গে আবহাওয়ার অবনতি হতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। উত্তরবঙ্গের 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের ওপর দিকে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তামিলনাড়ুর ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেরা 10-এর সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আর এখন চোখ রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে প্রথমে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানান তিনি। জাতীয় সঙ্গীত ও 21টি তোপধ্বনির সালামিতে উত্তোলিত হয় জাতীয় পতাকা। অভিবাদন জানানো হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। কোভিড বিধি মেনে রাজপথে প্রদর্শিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এবারের কুচকাওয়াজের মূল আকর্ষণ 75টি বিমান ও হেলিকপ্টারের সবচেয়ে বড় ফ্লাইপাস্ট। এছাড়াও সামরিক বিমান ও যুদ্ধবাজ হেলিকপ্টারের কসরত চলে। আকাশে পরাক্রম প্রদর্শন রাফাল মেঘ জাগুয়ারের। দিল্লির রাজপথে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। জাতীয় সঙ্গীত ও 21টি তোপধ্বনির সালামিতে উত্তোলিত হয় জাতীয় পতাকা। এরপরই প্রদর্শিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তাদের থিম ছিল উড়াল প্রকল্প। কুচকাওয়াজের একেবারে প্রথম দিকে অংশ নিয়েছিল রাজপুত রেজিমেন্ট। এছাড়াও সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, অর্জুন MK1 ট্যাঙ্ক, সেনার নয়া উর্দি পরে অংশ নিয়েছিল প্যারাশুট রেজিমেন্ট। ৭৩তম সাধারণতন্ত্র দিবস পালনের সঙ্গে চলতি বছরেই উদযাপিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস। ফলে ৭৩তম প্রজাতন্ত্র দিবস তথা সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রথম সবচেয়ে বড় ফ্লাইপাস্ট প্রদর্শিত হলো এবার। প্যারেডে অংশ নিয়ে সম্মান জানালেন রাফাল ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ফরাসি যুদ্ধবিমান রাফাল থেকে MiG-21 বাইসন জেটে হাত পাকা তাঁর। কপিরাইট লঙ্ঘনের অভিযোগ গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে। এফআইআর মুম্বাই পুলিশের। বুধবার সুন্দর পিচাই সহ আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সুনীল দর্শনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। সুনীল দর্শন অভিযোগ করেছেন যে গুগল অনুমোদনহীন ব্যক্তিকে ইউটিউবে তার ছবি এক হাসিনা থি এক দিওয়ানা থা আপলোড করার অনুমতি দিয়েছে। অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করেছে। দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারত তিব্বত সীমান্তের ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বরফে ঢাকা সীমান্ত প্রদেশে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল। লাদাখ সীমান্তে -35°C তাপমাত্রায় উড়ল তেরঙ্গা। গুলাম নবী আজাদকে মোদী সরকারের পদ্ম পুরস্কার দেওয়াকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে শুরু হলো বিবাদ। ইতিমধ্যে আজাদের পাশে দাঁড়িয়েছেন কপিল সিব্বল, শশী থারুরের মতো কংগ্রেস নেতারা। পদ্মভূষণ পাওয়ার জন্য গুলাম নবীকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান সিব্বল। জনস্বার্থে আজাদের অবদানকে কংগ্রেস গুরুত্ব দেয়নি বলে টুইটে খোঁচা দেন বিশিষ্ট আইনজীবী। জনসেবার জন্য বিপক্ষ সরকারের কাছ থেকে পদ্ম সম্মান পাওয়ার জন্য আজাদকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন শশী থারুরও। আজাদের পদ্ম সম্মান গ্রহণকে সমালোচনা করতে ছাড়েননি আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বুদ্ধদেব ভট্টাচার্য আজাদ হলেন, গুলাম হতে চাননি বলে টুইটে খোঁচা দেন রমেশ। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে বুধবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে গুলাম নবী কংগ্রেসের নাম মুছে দেওয়ায়। তবে কি বিজেপির পথে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী? রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল হলো বিহারের গয়া স্টেশন। আগুন লাগিয়ে দেওয়া হলো ট্রেনে। বিক্ষোভের মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শুরু হয় এক বিক্ষোভকারী পুলিশ খণ্ডযুদ্ধ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গয়া স্টেশন। গত কয়েকদিন ধরেই রেলওয়ে এ নিয়ে বিক্ষোভ চলছে বিহারে। মঙ্গলবার পাটনা কলকাতা রেল অবরোধে সমস্যায় পড়েন যাত্রীরা। বুধবার আরও এক ধাপ এগিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো শ্রমজীবী এক্সপ্রেসে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলের পর থেকেই বিক্ষোভ চলছে বিহারে। সাধারণতন্ত্র দিবসে বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক শিশু, গুরুতর জখম ৩ জন। একটি স্কুলে পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ওই শিশুর। বিহারের বক্সার জেলার নাথপুর প্রাইমারি স্কুলের ঘটনা। বুধবার গোটা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস। এদিন নিয়ম মতোই স্কুলে গিয়েছিল ওই শিশুরা। উৎসাহের সঙ্গে পতাকা উত্তোলনে অংশ নেয় তারা, কিন্তু শেষ রক্ষা হলো না। খুঁটিতে তড়িতাহত হয়ে মৃত্যু হয় এক শিশুর, ঝলসে যায় বাকি ৩ শিশু। অভিভাবকদের দাবি, কার গাফিলতিতে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখুক সরকার। অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরকে ফেরত পাঠানোর ইঙ্গিত দিল বেজিং। সাধারণতন্ত্র দিবসে এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। বুধবারই চীনের লাল ফৌজের সঙ্গে হটলাইনে কথা হয়েছে ভারতীয় সেনার। সেখানে নিখোঁজ কিশোরকে মুক্তির আভাস দিয়েছে বেজিং। মুক্তির নির্দিষ্ট দিন এখনো জানানো হয়নি। ভারতকে নিজের সুবিধা মতো জায়গা বেছে নিতে বলেছে চীন। নিখোঁজ কিশোরকে ছাড়ার বিলম্বের কারণ হিসেবে চীনের আবহাওয়ার বিরূপতার কথা জানিয়েছেন কিরেন। সেরা 10-এর সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আর এখন দেখে নেব আজকের বিদেশের সেরা খবরগুলো কি কি। ইউক্রেন নিয়ে কি এবার আমেরিকা রাশিয়ার সংঘাত যুদ্ধের দিকে এগোবে?
এমনই প্রশ্ন জোরালো হচ্ছে এই মুহূর্তে। জানা গিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে 8,500 সেনার একটি দলকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সম্ভবত ইউক্রেন রাশিয়া সীমান্তে মোতায়েন করা হবে। বেশ কিছুদিন ধরে ইউক্রেন রাশিয়া সীমান্তে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি জানা গিয়েছে সীমান্তে 1 লক্ষ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারপর আমেরিকার তরফেও সেনা মোতায়েনের সম্ভাবনা যুদ্ধের জল্পনাকে আরও জোরালো করছে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ঘরে বাইরে ভীষণই চাপের মধ্যে রয়েছে ইউক্রেন প্রশাসন। একদিকে সীমান্তে সেনা মোতায়েন করেই চলেছে রাশিয়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে। অন্যদিকে দেশের অভ্যন্তরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। পরিস্থিতি এতটাই বেগতিক যে রাস্তায় নেমে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে হাজার হাজার মানুষ। সংসদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় ইউক্রেনবাসীকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতিতেও জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা। বহির্শত্রু রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার আগে দেশের মধ্যেই অসন্তোষ প্রশমন করতে হিমশিম খেতে হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ইতালির ল্যাম্পেডিউসের উপকূলে একটি নৌকা থেকে উদ্ধার করা হলো অভিবাসীদের। অত্যাধিক ঠান্ডায় মৃত্যু হয়েছে 7 জনের। বাকি 280 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে নৌকাতেই মৃত্যু হয়েছে 3 জনের। বাকি 4 জনের উপকূলে ফিরিয়ে আনার পর মৃত্যু হয় বলে জানানো হয়েছে। অভিবাসীদের মধ্যে সকলেই মিশর ও বাংলাদেশের বাসিন্দা। তিউনিসিয়ার জলসীমা থেকে 20 মিটার দূরত্বে ছিল নৌকাটি। প্রথম দিকে নৌকাটি শনাক্ত করা যায়নি, পরে ইতালির জলসীমায় সন্ধান মেলে নৌকাটির। গ্রিস জুড়ে প্রবল তুষারঝড়। পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হয়ে পড়ে গ্রিসের রাজধানী এথেন্সে। বরফের চাদরে মুড়ে গিয়েছে গোটা এলাকা। প্রবল তুষারঝড়ের কারণে রাস্তায় আটকে পড়ে প্রচুর গাড়ি। গাড়ির মধ্যে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী। রাতভর উদ্ধার অভিযান চালায় সেনা উদ্ধারকারী দল। বিবিসির সূত্রের খবর, অ্যাটিকি ওডোস মোটরওয়ে থেকে প্রায় 3,500 নাগরিককে উদ্ধার করা হয়। তবে 300-রও বেশি চালক রাতভর আটকে ছিলেন বলেও জানা গিয়েছে। তুষারপাতের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এথেন্সের একাধিক এলাকা। বুধবারও চলতে পারে এই তুষারঝড়, জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। গ্রিসের পাশাপাশি তুরস্কও ব্যাপকভাবে বিপর্যস্ত তুষারঝড়ে। দক্ষিণ ভূমধ্যসাগরীয় দেশগুলিতে এই তুষারপাত খুব একটা দেখা যায় না বলেই জানা গেছে। তবে গত 2 বছরে এই নিয়ে 2বার এরকম ভারী তুষারপাতের সাক্ষী থাকল গ্রিস ও তুরস্ক। রাতারাতি তুরস্কের তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। চারিদিকে বরফ আর বরফ। এর জেরে ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছে যান চলাচল। মাঝ রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, প্রাইভেট গাড়ি। কোথাও কোথাও বরফ সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হলেও গতিমন্থর। এক কথায় ভারী তুষারপাতে থমকে গিয়েছে সে দেশের জনজীবন। আমেরিকায় এই প্রথম কোনো শহরে গান ইন্স্যুরেন্স ল বা বন্দুকের দ্বারা কোনো ক্ষতির দায়বদ্ধতা সংক্রান্ত আইন পাশ হলো। ক্যালিফোর্নিয়া রাজ্যে স্যান জোস শহরে এই আইন পাস হয়েছে। সিটি কাউন্সিল এই আইনের পক্ষে ভোট দিয়েছে। মেয়র স্যাম লিকার্ডো জানিয়েছেন, গান ভায়োলেন্স এবং এর দ্বারা ক্ষতির সংখ্যা কমবে এই আইনের ফলে। যাদের কাছে বন্দুক রয়েছে তাদের দায়বদ্ধতা বিমাও কিনতে হবে এবং বার্ষিক একটি ফিও দিতে হবে। এর ফলে যে অর্থ উপার্জন হবে তা দিয়ে তহবিল গঠন করা হবে। সঞ্চিত অর্থ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। বন্দুকের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হন তাদের অর্থ সাহায্য করা হবে এই তহবিল থেকে। করোনা লকডাউন উপেক্ষা করে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে পার্টি আয়োজন করায় বেশ চাপে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মামলার তদন্ত ব্রিটিশ পুলিশ করবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক জানিয়েছেন, গত 2 বছর ধরে ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে কোভিড-19 প্রোটোকল উপেক্ষা করে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবকটি তদন্ত করবে পুলিশ, যদিও এর থেকে বেশি কোনো তথ্য দিতে চাননি তিনি। কয়েকদিন আগেই ওই পার্টিতে অংশ নেওয়ার জন্য সংসদে দাঁড়িয়ে ভুল স্বীকার করেছিলেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করছেন, নিজের রাজনৈতিক কেরিয়ারে সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বরিস জনসন। পার্টিগেট কাণ্ডে দোষী সাব্যস্ত হলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।